হে গাইজ, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আজকে আবারও নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্পটা অনেক বেশি কিউট হবে। থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো, তাই আজ ইন্ট্রো দিয়ে সময় নষ্ট করব না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা সবাই এই ভিডিওটা দেখার সময় অবশ্যই ইউটিউব থেকে দেখবেন, ডাউনলোড করে নয়। আর যদি পারেন আমার জন্য সিঙ্গাপুরের ভিপিএন লাগিয়ে তারপর এই ভিডিওটা দেখবেন। এতে আমার এই ভিডিওর অনেক রিচ বেড়ে যাবে আর আমার চ্যানেল র্যাঙ্কিংয়ে চলে আসবে। সো আর বেশি কিছু বলতে যাচ্ছি না, চলেন আজকের এই মজাদার গল্পটা আমরা শুরু করি। ভিপিএন লাগাতে ভুলবেন না প্লিজ। গল্পের শুরুটা হয় সুন্দরী একটা মেয়েকে দেখিয়ে, যে কিনা গ্র্যাজুয়েট ছিল। ও নানান জায়গায় চাকরির জন্য অনেক চেষ্টা করে কিন্তু হয় না। তারপরেও ও হাল ছাড়ে না। ও সব জায়গায় ফুড ডেলিভারির কাজ করে এবং অনেক বেশি হার্ডওয়ার্ক করে। সারাদিন নানান জায়গায় ফুড ডেলিভারি করে রাতের বেলা বড় বোনের সাথে সর্বনিম্ন দামে যে খাবারগুলো আছে সেগুলো কিনে নেয় এবং বাসে গিয়ে দুই বোন একসাথে ভরপেট খায়। আমরা জানতে পারি ওরা দুই বোন ছাড়া ওদের ফ্যামিলিতে আর কেউই নেই। ওরা দুজন একে অপরের উপর অনেক বেশি নির্ভরশীল, এমনকি একে অপরকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে। একদিন রাতের বেলা ওর বোনের ঘরে আসলে দেখতে পায় ওর বোনের ব্যাগের পাশে একটা ডায়মন্ডের আংটি রয়েছে। ও বুঝতে পারে ওর বোনের বয়ফ্রেন্ড ওর বোনকে হয়তোবা বিয়ের প্রপোজাল দিয়েছে। ও বিষয়টা বুঝতে পারে এবং সেই আংটি নিয়ে ওর বোনের বয়ফ্রেন্ডের কাছে চলে আসে এবং তাকে বলে, দেখো আমি আমার বোনকে অনেক ভালোবাসি আর আমি চাই ওর বিয়েটা ধুমধাম করে হোক। চলো আমরা কাল একটা ফ্যামিলি মিটিং রাখি এবং ওর বিয়ের বিষয়ে আলাপ সালাপ করি। ওর মুখ থেকে এমন কথা শুনে ওর দুলাভাই খুব খুশি হয়। পরের দিন সকালবেলা ওরা সবাই শপিং করতে আসে, যেখানে ওর বোন তার বিয়ের ড্রেস চুজ করে নেয় এবং ঘর ডেকোরেশন করার জন্য এই প্রথমবার কিছু আসবাবপত্র দেখতে থাকে, যেখানে ওর বোনের কাছে একটি ল্যাম্প পছন্দ হয় আর ওর বোন ওই ল্যাম্পটা নিয়ে অনেক বেশি প্রশংসা করছিল। এখানে হিরোইন ডিসাইড করে ও ওর বোনকে বিয়ের মধ্যে এই ল্যাম্পটাই গিফট করবে, কারণ এর আগে ওর বোন কখনোই কোনো কিছুর এত বেশি প্রশংসা করেনি। যদি ওদের ঘরে কোনো জিনিস নষ্ট হয়ে যেত সেটাকে ওরা রিপেয়ার করে নিত, তারপরেও বাজার থেকে নতুনটা কিনে আনতো না। ও যখন অফিসিয়াল ওয়েবসাইটে সেই ল্যাম্পের দাম দেখে তখন ও অনেকটা অবাক হয়ে যায়, কারণ সেটা অনেক বেশি দামি ছিল। আর হ্যাঁ গাইস, আপনাদেরকে তো পরিচয় করানো হয়নি, আমাদের হিরোইনের নাম হচ্ছে কিম। অন্যদিকে আমাদের হিরো পাতলু খানকে দেখতে পাই, যে কিনা একজন ফটোগ্রাফার ছিল। ও তত বেশি বড়লোকও ছিল না, তত বেশি গরিবও ছিল না, মোটামুটি আর কি। ওর বিষয়ে আমরা আরো ভালো করে একটু সামনে জানতে পারবো। তার আগে ও একটা পার্টিতে এসেছিল ওর বন্ধুদের সাথে, যেখানে ও অনেক বেশি নেশার ঘরে অন্য আরেকটা ফটোগ্রাফারকে চ্যালেঞ্জ করে বসে। এর মাঝখানে ও অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে এবং মাতাল অবস্থায় অনেক টাকা সেখানে উড়িয়ে ফেলে। বেচারা ঘুম থেকে উঠেই দেখতে পায় পুরো মাস এখনো বাকি রয়েছে, কিন্তু ওর অ্যাকাউন্ট পুরোপুরি শূন্য হয়ে গেছে। বেচারা কি করবে বুঝতে পারে না। তখন ওরা একটা বন্ধু সাজেস্ট করে, তোর ঘর অল টাইম আলো দিয়ে ভরপুর থাকে, তারপরেও তুই এত দামি একটা ল্যাম্প ঘরের মধ্যে এনে রেখে দিয়েছিস, একদিনও তো এটা ব্যবহার করিসনি, এটাকে বিক্রি করে দে, এটার দাম অনেক বেশি হবে, পরে না হয় টাকা হলে কিনে নিস। অন্যদিকে আমাদের হিরোইনকে দেখতে পাই, যে কিনা ওর বান্ধবীর সাথে এই ল্যাম্পটাকে অনলাইনে সস্তায় খুঁজছিল। ঠিক তখন ও আমাদের হিরোর করা সেই পোস্টটাকে দেখতে পায়। ও অনেক বেশি খুশি হয়ে যায় এবং হিরোর সাথে কথা বলে যে সামনাসামনি ও ল্যাম্পটাকে দেখবে এবং সেটাকে ভালো লাগলে তারপর কিনবে। হিরো ল্যাম্পটাকে নিয়ে চলে আসে, তখন হিরোইন সেই ল্যাম্পটাকে ভালো করে দেখতে থাকে। ও চেষ্টা করছিল কোনো খুঁত বের করার, যেন এতে ও কিছুটা ডিসকাউন্ট করতে পারে আর একটু কম দামে পায়। বেচারি ওর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু কোথাও কোনো কিছু না পেয়ে বার্গেটিং শুরু করে দেয়। তখন হিরো ডিরেক্টলি ওর মুখের উপর বলে দেয়, আমি পাতলু খান 1 টাকাও ছাড় দিব না, যতই তুমি নাটক করো না কেন, একদমই কিনলে বলো, না হলে আমি যাচ্ছি। তখন হিরোইন ওর হাত থেকে ল্যাম্পটা হাতে নিয়ে নেয়। হিরো অনেকটা ঘাবড়ে যায় যে ল্যাম্পটা হয়তো পড়ে যাবে। এখানে ভাগ্যক্রমে ওরা দুজন একে অপরের উপরে পড়ে যায়, কিন্তু সাথে ল্যাম্পটা পড়তে নিলে হিরো কোনো রকম ল্যাম্পটাকে হাত দিয়ে ধরে ফেলে, কিন্তু এর মাঝে থাকা সেই লাইটটা ভেঙে যায়। হিরো তখন অনেকটা রেগে যায় আর হিরোইনকে বলে, তোমার মতো কাস্টমার উপরওয়ালা আমার শত্রু কেউ না দিক। এ বলে ও সেখান থেকে রাগে চলে যাচ্ছিল। পিছন থেকে হিরোইন বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমার শত্রু, আজ থেকে মনে রেখো, কখনো যদি আমার সামনে এসেছো না একদম গলা টিপে মেরে ফেলবো। ব্যাস এখান থেকেই শুরু হয় ওদের দুজনের মধ্যে শত্রুতামি। হঠাৎ হিরোর ফোনে কল আসে আর হিরোইন ওকে বলে,
তুমি আমার ফোনটা সাথে করে কেন নিয়ে গেছো? তাহলে তোমার মতলব কি চুরি করাই ছিল? তখন হিরো খেয়াল করে আসলে ও হিরোইনের ফোনটা ভুলবশত নিয়ে এসেছে। ও হিরোইনকে বলে ও সময় করে হিরোইনকে এটা পৌঁছে দেবে। ও বাসায় আসে এবং হিরোইনের ফোনটাকে চার্জ করে, যেখানে ফোন খোলার সাথে ও দেখতে পায় হিরোইনের ফোনে যে ওয়ালপেপারটা লাগানো আছে সেখানে যে ছেলেটা দাঁড়ানো আছে সে আর কেউ নয়, হিরোর বড় ভাই। হ্যাঁ, হিরোর ফ্যামিলিতে ও আর ওর বড় ভাই ছাড়া তেমন কেউই নেই। ওর বাবা আছে যে কিনা এখন জেলে। এখানে আমরা একটা পাস্টের সিন দেখতে পাই, যেখানে হিরো খুব ছোট ছিল। একদিন ওর বড় ভাই ওকে নিয়ে বাহিরে হাঁটতে বের হয় এবং ওকে রাস্তায় ফেলে হেঁটে চলে যায়। বর্তমানে এইসব কিছু ভেবে হিরো অনেকটা কষ্ট পাচ্ছিল। এইদিকে রাতের বেলা ওরা সবাই ডিনারের মধ্যে দেখা করে, পাশাপাশি ওদের বিয়ের আলাপ করতে শুরু করে। ঠিক তখন সেখানে চিকনা চলে আসে আর ওর ভাইকে কংগ্রেচুলেশন জানায় নতুন জীবন শুরু করতে যাচ্ছে বলে। তখন সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় যে ওরা দুজন একে অপরের ভাই, কারণ কিম বা ওর বড় বোন কেউই জানে না যে কিমের দুলাভাইয়ের ফ্যামিলিতে কেউ রয়েছে। এখানে কিমের বড় বোন আমাদের চিকনার সাথে খুব সুন্দর করে কথা বলছিল। তখন চিকনা একটু মন খারাপ করে ওর বড় ভাইকে বলে, ইভেন আপনি আপনার হবু বউকেও আমার ব্যাপারে কিছুই বলেননি, সেম বলবেনই বা কি করে? কারণ এটা তো লজ্জার বিষয় যে একজন বড় ভাই তার ছোট ভাইকে পালতে না পেরে তাকে ছোট্টবেলায় অনাথ আশ্রমে দিয়ে এসেছিল, তারপর আর কখনো খোঁজ খবরই নেয়নি। বাহ বাহ। তখন ওর বড় ভাই বলে, অনেক হয়েছে, আমার সাথে বাইরে চলো, তোমার সাথে কথা আছে। ওর বড় ভাইকে কোনো কথা বলার সুযোগই দেয় না, উল্টো তাকে বলে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনার জন্যই আমি বাস্তবতা শিখতে পেরেছি, আপনার জন্যই আজ আমি এতটুকু বুঝতে শিখেছি যে মার পেটের আপন ভাইও বিশ্বাসের যোগ্য না। আপনি ভাববেন না আমি দ্বিতীয়বার আপনাকে বিশ্বাস করব আর আবারও আপনাকে আমাকে ছাড়ার সুযোগ করে দিব। এ বলে ও সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে ওর ভাই আফসোস আর কষ্টভুকে নিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। ছোটবেলায় আমাদের হিরো ক্যামেরা দিয়ে ফটো তুলতে খুব পছন্দ করত, এই জন্য ওর বড় ভাই ওকে একটা ক্যামেরা কিনে দিয়েছিল। ও আজ অব্দি সেই ক্যামেরাটা গুছিয়ে রেখেছে। ওর নানান ক্যামেরা কালেকশনের মধ্যে সেটা স্পেশালি রাখা আছে। ও সেই ক্যামেরাটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় এবং তা দিয়ে তোলা সকল ফটোগুলোও ফেলে দেয়। ও ডিসাইড করে আজকের পর ও আর কখনোই ফটোগ্রাফি করবে না, এখন থেকে ও নতুন লক্ষ্যে ছুটবে। এরপর কিমের বড় বোনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়, যেখানে তারা দুজন একে অপর সাথে খুবই খুশি ছিল। বিয়েতে হিরোইন হিরোকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে বিয়েতে আসেনি। হিরোইন কোনোভাবে নিজেকে মানিয়ে নেয় যে কিছু মানুষ আসলেও ফ্যামিলিতে থাকার যোগ্য না। তারপর আমাদেরকে 3 বছর পরে সিন দেখানো হয়, যেখানে হিরোইন বর্তমানে একটা খাবারের কোম্পানিতে কাজ করে। যদিও হিরোইনের জবটা ওর পার্মানেন্ট জব ছিল না, ও কোনো রকম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের হ্যান্ডসাম হিরোকে দেখতে পাই ও এখন ফটোগ্রাফি ছেড়ে নর্মাল একটা জব করছে, কোনো রকম লোন টোন নিয়ে একটা ফ্ল্যাট কিনে নিয়েছে। এদিকে রাতের বেলা হিরোইন যখন ওর বোনের সাথে দেখা করতে আসে, তখন ওর বোন ওকে জিজ্ঞেস করে, তোর জবের কি খবর, তুই কি পার্মানেন্ট জব পেয়েছিস? তখন ও ওর বোনকে মিথ্যা কথা বলে যে হ্যাঁ আমি পার্মানেন্ট জব পেয়ে গিয়েছি, তোমার আমাকে নিয়ে টেনশন করতে হবে না। এ বলে ও যখনই সেখান থেকে চলে আসছিল তখন ও একটা রুম দেখতে পায়। রুমটা সম্পূর্ণ ওর পছন্দের জিনিস দিয়ে সাজানো ছিল। আসলে ওর বড় বোন চাচ্ছিল ও এখানে শিফট হয়ে যাক, ওর বড় বোন ওর দেখাশোনা করবে। যে জিনিসটা জানার পর হিরোইনের কাছে খারাপ লাগে, আর ও না চাইতেও ওর বোনকে অনেক বেশি কষ্ট দিয়ে কিছু কথা বলে। যাক, ও অনেকগুলো কথাই বলে যেগুলোতে ওর বোন খুব কষ্ট পায়। ও বাসা থেকে বের হয়ে যায় এবং নিজের বাসার দিকে ছুটতে শুরু করে। হিরোইনের বড় বোন ওর হাজবেন্ডকে কল করে এবং হিরোইনকে খোঁজার জন্য বলে যে হিরোইন রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে। ওর হাজবেন্ড বলে কিম এখন বড় হয়ে গেছে, ও অনেকটা বোঝে, তারপরেও আমি দেখছি ও কোথায় আছে। ঠিক তখন তার ফোনে মেসেজ আসে এবং ও অনেকটা চমকে যায়, কারণ ও জানতে পারে ওর বাবা জেল থেকে রেহাই পেয়ে গেছে। এই ভেবে ও অনেকটা টেনশনে পড়ে যায়। পরের দিন কিমের বড় বোন এবং ওর দুলাভাই যখন একসাথে করে বাড়ির দিকে রওনা হচ্ছিল, ঠিক তখন বড় সড়ো একটা ট্রাক এসে ওদেরকে ধাক্কা মারে, আর ভাগ্যক্রমে ওরা দুজন সেখানেই মারা যায়। হিরোইন পাগলের মতো ছুটতে শুরু করে আর আফসোস করতে থাকে ও এমন এমন কথা বলে ফেলেছে যা ও কখনো বলতে চায়নি। এখন ওর কাছে ক্ষমা চাওয়ারও সময় নেই। ওর পৃথিবীতে বেঁচে থাকা একমাত্র বড় বোন সে আজ ওকে ছেড়ে চলে গেছে। ও অনেক কান্না করতে থাকে। ফিনরয়েলের সময় হিরোইন যখন বসেছিল তখন সেখানে হিরো চলে আসে, কারণ তার লাইফেও তার বড় ভাই ছাড়া আর কেউই নেই। ওরা দুজনই তো সেম কাজ করেছে, কেউ ভাইকে কষ্ট দিয়েছে, কেউ বোনকে কষ্ট দিয়েছে, দুজনই আফসোস করছিল। ঠিক তখন পিছে একটা বাচ্চা সেখানে চলে আসে
আর ওদেরকে জিজ্ঞেস করে আমার আব্বু কোথায়, আম্মু কোথায়। ওরা দুজন এমন কথা শুনে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এই বাচ্চাটা তো আর জানে না ওর বাবা মা মারা গিয়েছে, তার ততটুকু বয়স হয়নি বোঝার মতো। বাচ্চাটা বাবা মাকে কাছে না পেয়ে কান্না শুরু করে দেয়। তখন হিরোইন ওকে কুলে নেয়, কিন্তু ও হিরোইনের কাছ থেকে নিচে নেমে হিরোর দিকে ছুটতে শুরু করে। হিরো অনেকটা ঘাবড়ে যায় এবং পিছনে যেতে শুরু করে। একটা সময় কিছু লোক ছোট বাচ্চাটির দিকে আসতে দেখে ওরা দুজনই বাচ্চাটাকে ধরতে যায়। এই পর্যায়ে হিরোইনের সাথে ধাক্কা লেগে হিরোইন মাটিতে পড়ে যায় এবং ওর হাত মুচকে যায়। ওকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন বাচ্চাটা আমাদের হিরোকে বাবা বাবা বলে ডাকছিল। এমন কথা শুনে ও আর বাচ্চাটাকে একা রেখে চলে যেতে পারে না। যত যাই হোক ওর নিজেরই রক্ত, ও বাচ্চাটার খেয়াল রাখতে শুরু করে। বাচ্চাটা যতক্ষণই ওর সাথে থাকতো অনেকটা হাসি খুশি থাকতো, একদমই কান্না করতো না, কিন্তু দুষ্টুমি কম করতো না, অনেক বেশি দুষ্টামি করতো। হিরো যখন বাচ্চাটাকে চকলেট দিত তখন বাচ্চাটা একটা মিষ্টি হাসি দিত। এমনকি হিরো যখন ওকে কুলে নিত তখনই বাচ্চাটা প্রসব করে দিত। এভাবেই বাচ্চাটা হিরোকে অনেক বেশি জ্বালাতন করে। আর হ্যাঁ গাইস, বাচ্চাটার নাম আপনাদেরকে বলে দেই, ওর নাম হচ্ছে ইউজো। ইউজো খুবই কিউট। এদিকে হিরোইন হসপিটাল থেকে আসলে একটা উকিল ওদের দুজনকে জিজ্ঞেস করে যে ওদের দুজনের মধ্যে কে এই বাচ্চার লালন পালন করবে। তখন আমাদের হিরো ডিরেক্টলি না করে দেয় যে ও ওর ভাইয়ের ফ্যামিলির সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না। দেন হিরোইন ডিসাইড করে ও এখন থেকে উজুর খেয়াল রাখবে। ইউজো খুবই দুষ্ট ছিল, হিরোইনকে সারাদিন রাত খুব জ্বালাতন করত। হিরোইন তো কখনো নিজের খাবারটাও রান্না করে খায়নি, সবসময় ওর বড় বোন ওকে রান্না করে দিত, আর না হয় ও বাহির থেকে কিছু একটা কিনে খেয়ে ফেলতো। এখন উজুর জন্য ওর প্রতিনিয়ত রান্না করতে হয় আর ওর দেখাশোনা করতে হয়। ও একদিন হঠাৎ করে ওর বোনের রেখে যাওয়া কিছু নোট দেখতে পায়। সেখানে বিজনেস রিলেটেড এবং জব ইন্টারভিউ রিলেটেড অনেক কিছু লেখা ছিল। ও সেই সব কিছু দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে যে ওর বোন ওর সাহায্য করতে চাইছিল। ঠিক তখন ওর কাছে একটা ইন্টারভিউর মেসেজ আসে। ও অনেকটা ইমোশনাল হয়ে যায়, কারণ এই মেসেজ যদি কয়েকদিন আগে আসতো তাহলে হয়তোবা ওর বোনের সাথে কখনোই এমন খারাপ ব্যবহার করতো না। অন্যদিকে আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা তার বন্ধুর সাথে ড্রিঙ্কস করছিল। ও একটু ইমোশনাল হয়ে ওর বন্ধুকে বলছিল যে ভাইয়া শেষ সময় আমাকে একটা মেসেজ করেছিল, উনি আমাকে কিছু বলতে চায় যা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সে ওই কথাটা আমাকে বলতে পারেনি। তার কিছুক্ষণের মধ্যেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি জানি না সে আমাকে কি বলতে চাচ্ছিল, কিন্তু আমি ভাইয়াকে খুব মিস করছি। সে আমার খবর না নিত, অন্তত বেঁচে তো ছিল, কিন্তু এখন সে মারা গেছে। আমার কেন যেন মনে হচ্ছে আমার ভিতরটা খালি খালি, বা আমি হয়তো বা কাউকে হারিয়ে ফেলেছি। এদিকে আমাদের হিরো ওর অ্যাপার্টমেন্ট গোছাচ্ছিল। ঠিক তখন ওর চকলেটের ডিব্বার উপর নজর পড়ে। ওর মনে পড়ে উজুর কথা। উজু একটা ছোট্ট চকলেট পেলে অনেক খুশি হয়ে যেত, আর ওর দিকে তাকিয়ে খুব সুন্দর একটা হাসি দিত। ও যতই নিজেকে কঠোর বানানোর চেষ্টা করুক না কেন, ভিতর থেকে ও উজুকে অনেকটা মিস করছিল। এইদিকে আজ হিরোইনের ইন্টারভিউর দিন ছিল। ও উজুকে কার কাছে রেখে যাবে ও অনেকটা টেনশনে পড়ে যায়। ওর নানান বান্ধবীদেরকে কল করে এবং তাদেরকে জিজ্ঞেস করে তারা কি ওর সাহায্য করতে পারবে কিনা, কিন্তু সবাই সবার কাজে অনেকটা ব্যস্ত ছিল। ও কিছু না করতে পেরে আমাদের হিরোকে কল করে বলে ও উজুকে ছেড়ে চলে যাচ্ছে। এমন মেসেজ পাওয়ার সাথে সাথে হিরো দৌড়ে সেখানে চলে আসে আর জানতে পারে এটা একটা ট্র্যাপ ছিল। হিরোইন উজুকে ওর কাছে রেখে ও ইন্টারভিউ দিতে চলে যায়। এদিকে হিরোইন যখন ইন্টারভিউ দিতে আসে তখন জাজ ওকে জিজ্ঞেস করে তুমি আমাদের কোম্পানিতে কেন জয়েন হতে চাচ্ছ, আর কেনই বা তুমি খাবারের ডিপার্টমেন্টে কাজ করতে চাচ্ছ। তখন হিরোইন বলে আমার পৃথিবীতে কেউই নেই, একমাত্র আমার বড় বোন আমার সাথে ছিল, যে কিনা আমাকে সবসময় খুশি রাখার জন্য নানান ধরনের ডিশ ট্রাই করতো। আর হ্যাঁ, যখন আমি আমার বোনের বানানো সেই ডিশগুলো খেতাম তখন আমার সারাদিনের ক্লান্তি শেষ হয়ে যেত। আমার বোন হয়তোবা তেমন বড় কোনো শেফ ছিল না, কিন্তু সে এটা জানতো যে কিভাবে একটা মানুষকে খাবার খাইয়ে খুশি করতে হয়। এখন সে আর এই দুনিয়াতে নেই, কিন্তু আমি তার কাছ থেকে শিখেছি খাবার দিয়ে কিভাবে মানুষকে খুশি করা যায়। আর আমি খুব কনফিডেন্ট আমি আপনাদের কোম্পানিকে খুব গ্রো করতে সাহায্য করব। জজরা ওর কথাবার্তা ওর সব কিছুই শুনে তাদের কাছে ভালো লাগে এবং তারা ওকে খুব তাড়াতাড়ি ইনফর্ম করবে বলে জানায়। এদিকে আমাদের হিরো উজুকে সামলাতে গিয়ে পুরোপুরি পাগল হয়ে যাচ্ছিল, কারণ উজু ঘরের মধ্যে ময়লা ফেলাচ্ছিল, এমনকি চাদর টাদর সব কিছু নষ্ট করে ফেলছিল। এদিকে আবার ও যখন উজুকে নিয়ে বাইরে হাঁটতে বের হয় তখন উজু ওর ফোনটাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর একটা গাড়ি এসে ওর ফোনটাকে ভেঙে ফেলে। হিরোইন রাস্তার মধ্যে ওদের দুজনকে দেখতে পায় আর আমাদের হিরোকে অনেক বেশি বকাঝকা করে যে একটা বাচ্চাকে সামলাতে পারো না। যাই হোক, ও উজুকে নিয়ে বাসায় আসে, ওকে গোসল করায় আর ওকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে আমাদের হিরো সারাদিন একটা বাচ্চাকে সামলিয়ে এত বেশি ক্লান্ত হয়ে পড়ে যে বাসায় এসে আরামের সাথে একটা ঘুম দেয়।
এদিকে হিরোর অ্যাপার্টমেন্টের মধ্যে একটা সমস্যা হয়, যার কারণে ওর ঘরের পাইপলাইন ফেটে যায়। এটাকে ঠিকঠাক করতে প্রায় 1 মাসের মতো সময় লাগবে। তাছাড়া ওর ঘরের যত মালসামানা আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। ও বাধ্য হয়ে সেই মালসামানা নিয়ে হিরোইনের বাসায় চলে আসে। তখন হিরোইন ওকে জিজ্ঞেস করে, তুমি এইসব কিছু কেন ঘরে ঢুকাচ্ছ, আর তুমি কার পারমিশন নিয়ে এমনটা করছো? তখন হিরোইনকে বলে, আমি হুজুর চাচা হই, আমি তোর সাথে থাকতেই পারি, আর বেশি দিন থাকবো না, 1 মাসের মতো। তখন হিরোইন ওকে বলে যে এখানে থাকতে হলে সব কাজ 50-50 করতে হবে, যেমন হুজুর খেয়াল রাখা, ঘর গোছানো, খাবার রান্না করা, এমনকি হ্যাঁ তোমাকে ঘর ভাড়াও দিতে হবে। এইভাবে ও নানান জিনিসের একটা অ্যাগ্রিমেন্ট তৈরি করে নেয়। আর হিরো ওর কথায় রাজি হয়ে যায়, কারণ ওর যাওয়ার মতো কোনো জায়গায় নেই। বেচারা বাধ্য হয়ে হিরোইনের সব কথায় রাজি হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় চিকনার কঠিন একটা কাজ, হ্যাঁ, একটা বাচ্চাকে সামলানো। আমাদের হিরোইন তো ওকে অনেকগুলো শর্ত দিয়ে রেখেছিল, তাছাড়া বাচ্চাটা ওকে অনেক বেশি বিরক্ত করত। আর কোনোভাবে যদি বাচ্চাটা কান্না করে ফেলে তাহলে হিরোইন ওকে বকতে বকতে ধুয়ে ফেলত। যাই হোক, আমাদের হিরো বাচ্চাটাকে খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করে, ফাঁকে ফাঁকে গেম খেলে আর ওর নিজের কাজগুলোও সারে। অন্যদিকে আমাদের হিরোইন অফিসে যায়, নিজের কাজ করে এবং বাসায় এসে বাচ্চাটির খেয়াল রাখে। ওরা দুজন সময় ভাগ করে নেয়। একই ছাদের নিচে থাকতে থাকতে ওরা দুজনই একে অপরের উপর একটু কেয়ারিং হয়ে ওঠে। এদিকে কিম পার্মানেন্ট জব পেয়ে যায়, যে কিনা অনেক বেশি হার্ডওয়ার্ক করছিল। একদিন ও হঠাৎ করে ওদের কোম্পানির বসকে দেখতে পায়, যে কিনা ওর ছোটবেলার বন্ধু ছিল, প্লাস ওর ক্রাশ। ওই ছেলেটা ওকে অনেকটা পছন্দ করত। একদিন ছেলেটা ওকে প্রপোজাল দিতে আসে, কিন্তু হিরোইন ওকে জানায় যে ও অ্যাব্রোড যাচ্ছে পড়াশোনা করার জন্য। যাক, কোনো না কোনো কারণে ওদের এই সম্পর্কটা আর কন্টিনিউ হয় না, ওরা দুজন দুজনের পথে চলে যায়। বাট হিরোইন পড়াশোনা শেষ করে কিছুই করতে পারে না, কিন্তু অন্যদিকে ছেলেটা ফ্যামিলি বিজনেসে ঢুকে যায়। বর্তমানে হিরোইন ছেলেটাকে একটু উকি মেরে আড়ালে আড়ালে দেখছিল। হঠাৎ ছেলেটার চোখে চোখ পড়ে যায়, তখন ও একটু লজ্জা পায়। যাই হোক, রাতের বেলা যখন ছুটি হয়, হিরোইন যখন বাসায় যাচ্ছিল, তখন ওরা দুজন একই লিফটে ছিল, যেখানে হিরোইন কাশি দিচ্ছিল। ছেলেটা ওকে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ, আমি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি? তখন ও বলে, না, ইটস ওকে, আমি ঠিক আছি। তখন ছেলেটা বলে, অনেক রাত হয়ে গেছে, আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো। ব্যাস, হিরোইন আর না করে না, ওকে নিয়ে বাড়ি অবধি চলে আসে। এর মধ্যে ওরা দুজনই একদম সাইলেন্স থাকে, এমন একটা ভাব নেয় যে অতীতে ওদের মধ্যে কিছুই হয়নি, বা এর আগে কখনোই ওরা দুজন একে অপরের সাথে দেখা করেনি। এখানে ছেলেটা সাহস করে ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি বিয়ে করে ফেলেছো, বা তুমি কি সিঙ্গেল? তখন হিরোইন ওকে জিজ্ঞেস করে, কেন, তুমি কি আমাকে ভুলতে পারোনি, নাকি এখনো আমাকে পছন্দ কর? এমন কথা শুনে ছেলেটা একটা মুচকে হাসি দিয়ে বলে, না, তেমন কিছুই না, আসলে তোমার বিষয়ে জানতে ইচ্ছে করছে। তখন হিরোইন বলে, না, আমি সিঙ্গেল আছি, এখনো বিয়ে করিনি, আমার সাথে আমার বোনের বাচ্চা আছে, হয়তোবা তুমি জানো না, আমার বোন মারা গেছে, এজন্যই ওর দেখাশোনা আমি নিজে করি। যাক, এই কথাটা শোনার সাথে সাথে ছেলেটার মাথা থেকে মনে হয় অনেক বড় একটা বোঝা চলে গেছে। ও গাড়িতে বসে মিটিমিটি হাসছিল। ওর ভাবসাব দেখে কোনো কিছুই ভালো মনে হচ্ছে না, ও হয়তোবা সামনে কিছু একটা করতে চলেছে। আর হ্যাঁ, এই ছেলেটার সাথে আপনাদেরকে পরিচয় করাই দেই। এই ছেলেটার নাম হচ্ছে পার্ক সিও হাম। নামটা সুন্দর, তাই না? পার্ক সিও হাম। যাই হোক, ওকে আমরা হাম বলে ডাকবো। এদিকে পরের দিন সকালবেলা হিরোইন অফিসে যাওয়ার আগে গোসল করতে গেলে জানতে পারে ওদের গিজার নষ্ট হয়ে গেছে। বেচারি না চাইতেও ওকে ঠান্ডা পানি দিয়ে গোসল করে অফিসে যেতে হয়, যে জিনিসটা আমাদের হিরো খেয়াল করে। হিরোইন অফিস টাইম পুরোটা কাজ ছিল, এমনকি বাসে আসার পরেও অনেক বেশি কাশাকাশি করছিল, ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, ঠান্ডা লেগে গিয়েছিল। এই জিনিসটা হিরোর নজরে আসে। বেচারা চাচ্ছিল গিজারটাকে ঠিক করতে, কিন্তু ওর কাছে এত টাকা ছিল না। পরের দিন হিরোইন ঠিক একইভাবে ঠান্ডা পানি দিয়ে গোসল করে অফিসে যায়, আর এইবার আমাদের হিরোর গায়ে লেগে যায়। ও এবার ডিসাইড করে না, ও এখন কিছু একটা করবে, আর বসে থাকবে না, ও আবারও ফটো শুটিং করবে ভাবে। এবং যেই ভাবা সেই কাজ, ওর বন্ধুদেরকে বাচ্চার খেয়াল রাখার জন্য বলে ও ইন্টারভিউ দিতে চলে যায়। ইন্টারভিউ দেওয়ার সময় অনেকে ওকে সাজেস্ট করছিল, এইভাবে শ্যুট করো, এইভাবে তুলো, ওইভাবে তুলো, কিন্তু ও সবার কথা ইগনোর করে নিজের মতো করে ফটো তুলে, আর সেই ফটোগুলো সবার কাছে খুব ভালো লাগে। দেন হিরোইন বাসায় আসলে জানতে পারে গিজার ঠিক হয়ে গেছে। তখন ও অনেক খুশি হয় এবং হিরোর সাথে বসে কথা বলতে থাকে। ও হিরোকে বলে, আজ আমার বোনের কথা আমার খুব মনে পড়ছে, তাই আজ আমি চাচ্ছি আমি একটু ড্রিঙ্ক করব। তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, তুমি করতেই পারো, চলো আমরা একসাথেই করি, বাট অল্প খাবো, হ্যাঁ? এই বলে ওরা দুজন ড্রিঙ্কস করতে শুরু করে। দেন পরবর্তী সিনেমাদেরকে দেখানো হয় ওরা দুজন একই খাটে, একই কম্বলের তলে, আমাদের হিরো খালি গায়ে। ওরা দুজনই চিৎকার মেরে উঠে, ও মাই গড, তুমি এখানে কি করো? আরে তুমি এখানে কি করছো? আরে এটা তো আমারই বিছানা। ও শিট,
আমরা কাল রাতে ড্রিঙ্কস করেছিলাম, আচ্ছা আমাদের মধ্যে কি কিছু হয়েছে? তোমার হাবসাব দেখে তো মনে হচ্ছে অনেক কিছু হয়ে গেছে। আরে পাগল, তেমন কিছুই না। যাই হোক, ওরা দুজনে এইভাবে একে অপরকে নিয়ে অনেক বেশি কনফিউজড ছিল। দেন কিছুক্ষণ পর ওদের মনে পড়ে আসলে রাতের বেলা হিরোইন ওর বোনের কথা ভেবে অনেক বেশি কান্না করছিল, তাই হিরোকে সান্ত্বনা দিতে আসে। আর ওই পর্যায়ে ওরা দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। আর বর্তমানে এইভাবে ওরা দুজন অনেকটা ভয় পাচ্ছিল। যাই হোক, বিষয়টা ক্লিয়ার হলে ওরা দুজনই রিল্যাক্স হয়। বাট এইখানে ওদের সম্পর্কটা আর নর্মাল থাকে না, ওরা দুজনই একে অপরকে একটু অন্যভাবে ট্রিট করতে শুরু করে। এদিকে বাচ্চা ছেলেটাকে দেখা যায় যে কিনা ওদের দুজনের কাণ্ড দেখে হাসছিল। এইদিকে হিরোইন ওর কাজে খুবই ডুবে পড়ে। ওর হাতে একটা প্রজেক্ট আসে, যার জন্য ও চাচ্ছিল এই প্রজেক্টটা নিজে একাই কমপ্লিট করবে। ও অনেক বেশি হার্ডওয়ার্ক করে, যা দেখে আমাদের হিরো ডিসাইড করে ওর সাহায্য করবে। এই ভেবে ওর জন্য সবকিছু করতে শুরু করে। হিরোইন সারা রাত কাজ করাতে অনেক বেশি হয়রান হয়ে থাকে, ঠিকভাবে খায় না, কম্বল গায়ে দেয় না, অনেক অগোছালোভাবে চলছিল। কিন্তু হিরো ওকে সর্বোচ্চ চেষ্টা করছিল গুছিয়ে রাখার, ওর সব দিক থেকে খেয়াল রাখার। একটা সময় হিরো নিজেকে কোয়েশ্চেন করছিল যে আমি ওর এত কেয়ার কেন করছি, আমি কেনই বা ওর খেয়াল রাখার চেষ্টা করছি, আমি কি ওকে পছন্দ করি? না না, এমনটা হতে পারে না। আরে রাত হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে, আমার তো ওকে গিয়ে নিয়ে আসা উচিত। এভাবে ও যখনই ছাতা নিয়ে বের হয় তখন ও দেখতে পায় খুবই নামি দামি একটা গাড়ি সামনে এসেছে। সেখান থেকে আমাদের হিরোইন নামে আর খুব হ্যান্ডসাম একটা ছেলে ওর মাথার উপর ছাতা ধরে রেখেছে। এই দেখে আমাদের হিরো খুব কষ্ট পায়, খুব খারাপ লাগে। এদিকে আমাদের হিরোইন জানতে পারে হিরো একটা শুটিংয়ে গিয়েছিল এবং সেখানে খুব ভালো পারফরমেন্স করেছে, অনেক ভালো ফটোশুট করেছে। ওর ব্যাপারে নিউজ চ্যানেলে অনেক বেশি প্রশংসা চলছে। ও জানার পর হিরোকে মোটিভেট করে যেন ও আবারও ফটোগ্রাফি করে, এতে ও অনেক বেশি ভালো কিছু করতে পারবে, ওর ক্যারিয়ার করতে পারবে। এদিকে হিরো ভাবতে থাকে ওর কি করা উচিত, আসলে কি ওর ফটোগ্রাফিতে ব্যাক করা উচিত। অন্যদিকে আমরা হিরোইনকে দেখতে পাই যে কিনা কাজের চাপের কারণে হামের সাথে বসে রাত জেগে কাজ করছিল। যেখানে ওদের কথায় কথায় অতীত নিয়ে কথা উঠলে তখন হাম ওকে বলে, আরে অতীতে তো আমি তোমাকে শুধুমাত্র পছন্দ করতাম, তোমার সাথে সময় কাটাতে চেয়েছিলাম, বাট ভালোবাসতাম না। এমন কথা শুনে হিরোইনের মনটা ভেঙে যায়, কারণ ও চাচ্ছিল হামের সাথে একটু এগোতে। বিকজ হাম এখন সাকসেসফুল, ওর সাথে যদি ও যায় তাহলে ওর ক্যারিয়ার অটোমেটিক্যালি অনেক হাই স্ট্যান্ডার্ডে চলে যাবে। বাট হাম ইনডিরেক্টলি ওর মনটাকে ভেঙে দিয়েছে যে অতীতে ও শুধুমাত্র ওর সাথে সময় কাটাতে চেয়েছে, বাট ভালোবাসি বলতে গেলে এমন কিছুই ছিল না। এদিকে একদিন কিম, উজো এবং চিকনা একসাথে ঘরেই ছিল। ঠিক ওই সময় দরজার কয়েন বিল বাজে। হিরোইন যখনই উকি মারে তখন হামকে দেখতে পায়, ও অনেকটা ঘাবড়ে যায়। তখন হিরো ওকে জিজ্ঞেস করে কে এসেছে। তখন হিরোইন মিথ্যা কথা বলে যে আসলে বাড়িওয়ালা এসেছে, তুমি এবং উজো ঘরের ভিতরে লুকিয়ে পড়ো। এই বলে ও তাড়াহুড়া করে উজোর সব খেলনা টেলনা এবং বাকি সব কিছু লুকিয়ে ফেলে। যখনই ও দরজা খুলে হাম ভিতরে চলে আসে এবং এদিক ওদিক দেখে বলে, তোমার ঘর বাচ্চাদের মতো করে সাজানো কেন? ঠিক তখন সেখানে উজু চলে আসে, আর উজুকে ধরতে গেলে আমাদের চিকনাও সেখানে চলে আসে। এই পর্যায়ে হামের সামনে ওরা দুইজন চলে আসাতে হিরোইন অনেক বেশি এম্বারেসমেন্ট ফিল করে এবং হামকে নিয়ে নিচে একটা রেস্টুরেন্টে চলে আসে এবং ওকে সবকিছু খুলে বলে যে আসলে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তখন হাম ওকে বলে, ইটস ওকে, বাট আমার মনে হচ্ছে তুমি নিজেকে একটু বেশি প্রেশার দিচ্ছ, এভাবে তো তুমি কাজ করতে পারবে না, তোমাকে একটু রিল্যাক্স হওয়া উচিত, কোথাও ঘুরতে যাও, এতে তোমার মনটা ভালো হবে। অন্যদিকে হিরোইন যখন ঘরে আসে তখন হিরো ওর সাথে অনেক বেশি রাগারাগি করে, একটু তেরা তেরা কথা বলে এবং একা একটা ঘরে গিয়ে শুয়ে পড়ে। হিরোইন বুঝতে পারে না যে হিরোর কি হয়েছে, কেনই বা ও এত বেশি রাগ করছে। ও এই সব কিছু ওর বান্ধবীকে বলে। তখন ওর বান্ধবী বলে, আমার যতটুকু মনে হয় তোরা দুইজন একসাথে যে রাতটা কাটিয়েছিলি তারপর থেকে চিকনা হয়তো বা তোর জন্য কিছু একটা ফিল করে, আর এই জন্যই তোর এত বেশি কেয়ার করছে, তোর এত বেশি দেখাশোনা করছে, তোর সবকিছুর খেয়াল রাখছে। আর তোর পাশে যখন অন্য একটা ছেলেকে দেখছে ওর জেলাসি ফিল হতো। তখন হিরোইন এই বিষয়টা ডিরেক্টলি না করে যে না এমন কিছুই না, ও তো আমাকে দেখতেই পারে না, ও হ্যাঁ মানলাম একটু খেয়াল রাখে, বাট ওর মধ্যে তেমন কিছুই নেই, না হয় আমি বুঝতে পারতাম। এই কথা বলে ও নিজে নিজেই মনে মনে ভাবতে থাকে আসলে কেউ আমাকে পছন্দ করে, আর না হয় ও এগুলো কেন করছে। ও আচ্ছা, ওর সাথে তো আমার এগ্রিমেন্ট করা আছে যেগুলো ওকে করতেই হবে। যাই হোক, হিরোর মন খারাপ ছিল বলে হিরোইন ওর কাছে আসে আর ওকে বলে, চলো উজুকে নিয়ে অনেকদিন হয়েছে কোথাও ঘুরতে যাই না, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাই। এমন কথা শুনে হিরো চটাস করে রাজি হয়ে যায়, কারণ এই একটা সুযোগ ও হিরোইনের সাথে পার্সোনালি কিছু সময় কাটাতে পারবে। ব্যাস ওরা একটা জায়গায় আসে, সেই জায়গায় ক্যাম্প তৈরি করে, একে অপরের সাথে অনেক গল্প করে এবং সৌন্দর্য অনুভব করে। এদিকে হিরোইন ওর
থালা বাসন ধুচ্ছিল। ঠিক তখন ওর একটা প্রতিবেশী ওকে জিজ্ঞেস করে, আচ্ছা চিকনার সাথে তোমার কি সম্পর্ক? আমার মনে হয় ও তোমাকে পছন্দ করে, ও তোমাকে অ্যাজ একটা ওয়াইফের মতোই ট্রিট করে। তখন হিরোইন হাসি দিয়ে বলে, আরে কি যে বলেন না, তেমন কিছুই না, ও তো কিছুদিন পর এখান থেকে চলেই যাবে। আর তাছাড়া আমাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে, আর ভালোবাসা শব্দটা আমাদের মধ্যে পসিবল না। এমন কথা শুনে হিরো একটু কষ্ট পায় এবং সেখান থেকে মন খারাপ করে ছুটে আসে। যাই হোক, সকাল থেকে হিরো একটু কিছু খায় নাই, এজন্য হিরোইন ওর জন্য সুন্দর করে রান্না করে নিয়ে আসে, ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু হিরো তো রাগ করেছিল, ও খাবে না খাবে না খাবে না, তেরি ব্যাস হিরোইনও রাগ করে ফেলে। এদিকে অনেক রাত হয়ে যায়, হিরোইন এখনো বাসায় ফিরেনি। হিরো অনেকটা টেনশন করছিল। ঠিক তখন হিরোইনের বান্ধবী ওর কাছে এসে বলে, কিম তো জঙ্গলের দিকে গিয়েছিল, এখনো ফিরেনি। আর আপনি কি মনে করছেন ও আপনাকে পছন্দ করে না বা ভালোবাসে না? তেমন কিছুই না, আমি দেখেছিলাম আপনি ওরকে ফোনটা দেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু আপনি ফোন না দিয়ে সেখান থেকে ঘুরে চলে এসেছেন। আপনি শুধুমাত্র অর্ধেক কথা শুনেছেন, পুরো কথাটা শুনেননি। আপনি যখন সেখান থেকে চলে এসেছেন তখন আপনি যাওয়ার ঠিক পরেই হিরোইন বলতে শুরু করেছিল, আমি জানি ও আমার সাথে আছে শুধুমাত্র উজুর জন্য। আমি এটাও জানি ও খুব কেয়ারিং, ওর মন ভালো, ও খুব ভালোভাবে ট্রিট করতে পারে, এমনকি ও অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং। হয়তো বা পসিবল না, যদি পসিবল হতো তাহলে অবশ্যই আমি ওকে আমার লাইফে একবার হলেও সুযোগ দিতাম। এই কথা শুনে হিরো অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং সাথে সাথে ছুটে পড়ে জঙ্গলের দিকে হিরোইনকে খোঁজার জন্য। অনেকটা পথ খোঁজার পর হঠাৎ হিরোইনকে খুঁজে পায়, যেখানে হিরোইন খুব ব্যথা পেয়েছিল। ও তাকে নিয়ে বৃষ্টির মধ্যে একটা কর্নারে দাঁড়ায় এবং ওর ক্ষত জায়গাটা দেখে, যেখানে অনেকটাই ছিলে গিয়েছিল। ও হিরোইনকে পিঠে উঠিয়ে নেয় এবং ওকে প্রমিস করতে বলে যে নেক্সট টাইম যখনই ও বিপদে পড়বে অথবা ওর রিস্কি কোনো সিচুয়েশন সামনে আসবে, ও অবশ্যই হিরোকে কল করবে। এখানে ওরা দুজন খুব কিউট একটা মুভমেন্টের সাথে বাড়ির দিকে ফিরে। দেন বাসার সামনে আসলে সেখানে আর কেউ নয়, হাম দাঁড়িয়েছিল। হাম হিরোইনকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ করে আমার কল কেন কেটে দিয়েছিলে? আমি কতটা ঘাবড়ে গিয়েছি, তুমি ঠিক আছো তো? ওর মুখ থেকে এসব কথা শুনে হিরোর কাছে একটু ভালো লাগে না। ও উজুকে নিয়ে সোজা উপরে চলে যায় এবং জানালা দিয়ে দেখতে থাকে যেখানে হাম কিমের খুব কেয়ার করছিল, এমনকি ওকে হসপিটাল যাওয়ার কথা বলছিল। এইদিকে আমাদের হিরো চিকনা অনেকটা অসুস্থ হয়ে পড়ে, ওর অনেক বেশি জ্বর এসেছিল। যখনই ওর চোখ খুলে তখন ও সামনে হিরোইনকে দেখতে পায়। এখানে ও ভাবতে থাকে, যখন ও এতিমখানায় ছিল প্রতিবারই যখন ওর জ্বর আসতো ও একলাই সাফার করতো, কিন্তু এইবার কেউ একজন ওর খেয়াল রেখেছে, ওর কপালে পট্টি দিয়েছে। এখানে ও আর নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না এবং আমাদের হিরোইনকে বলে দেয় ও তার সাথে খুব ভালো অনুভব করে, এমনকি ওর জীবনে হিরোইনই প্রথম যে কিনা ওর খেয়াল রেখেছে, ওর কেয়ার করেছে। ও চায় না হিরোইন ওর কাছ থেকে দূরে যাক। এমন কথা শুনে হিরোইন অনেকটা লজ্জায় পড়ে যায়। ও ভাবতে থাকে ও কি বলবে, কারণ ইনডিরেক্টলি হিরো ওকে প্রপোজাল দিয়েছে। ঠিক তখন দরজার মধ্যে কেউ একজন টোকা দেয়, ও সাথে সাথে সেখান থেকে উঠে চলে যায়। তারপর হিরো অপেক্ষা করতে থাকে ওর রিপ্লাইয়ের। প্রায় কয়েকদিন চলে যায়, হিরোইন কিছুই বলে না, এমনকি ওকে ইগনোর করতে শুরু করে। তারপর একদিন হিরো সাহস করে হিরোইনকে বলে দেয় যে আমি চাই না আমার সেই কথাগুলোর কারণে আমাদের মধ্যে দূরত্ব বাড়ুক, আমরা আগে যেমন ছিলাম তেমনভাবে থাকতে পারি না। এই কথা শুনে হিরোইন ওর সাথে নর্মালভাবে কথা বলতে শুরু করে। হিরোর মনে সন্দেহ ছিল যে হিরোইন হয়তো বা ওকে পছন্দই করে না। এদিকে হাম হিরোইনকে নিয়ে একটা ক্যাফেতে বসেছিল। ও হিরোইনকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে নিয়ে কেমন ভাবো, আমি কেমন ছেলে? তখন হিরোইন বলে, হ্যান্ডসাম আছো, অনেকটা ম্যাচিওর আছো, আর পুরোপুরি স্ট্রিক্ট কথা বলো, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর রাতের বেলা হিরোইন যখন বাড়ি আসছিল তখন ওর পিছে পিছে কেউ একজন আসছিল। অনেকটা ঘাবড়ে যায় এবং দৌড়াতে থাকে। ঠিক তখন আমাদের হিরো সামনে চলে আসে আর হিরোইনকে বলে, নেক্সট টাইম তোমার যদি মনে হয় যে কেউ তোমাকে ফলো করছে তখন তুমি সাথে সাথে আমাকে কল করবে। এইদিকে কয়েকদিন পর হাম হিরোইনকে একটা ডেটে ইনভাইট করে, যেখানে হাম ওকে বলে যে আমি যখন তোমাকে প্রপোজাল দিয়েছিলাম তখন আমার কিছুই ছিল না, আমি শুধুমাত্র একটা স্টুডেন্ট ছিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যাদেরকে আমার বাবা মা মনে করছো আসলে তো তাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আমাকে ছোটবেলায় পালক এনে আর তারাই আমাকে মানুষ করেছে। আমার লাইফে তেমন কোনো বন্ধু নেই, কাছের মানুষ নেই, বাট তুমি একমাত্র এমন একজন আছো যার সাথে আমি আমার সব কিছু শেয়ার করতে পারি, কারণ তুমি আমার জুনিয়র প্লাস তুমি আমার পছন্দের মানুষ। তুমি যদি আমাকে একটা সুযোগ দাও তাহলে আমি নিজেকে প্রুভ করতে চাই, বেশি না, একটা দিন তুমি আমাকে সময় দাও। দেন হিরোইন ওর কথায় অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, কারণ হিরোইনও তো ওকে অনেকটা পছন্দ করে। যাই হোক, হিরোইন যখন রাতের বেলা বাসায় আসে ওর ঘরের সবকিছু আল্লাহ জাল্লা দেখতে পায়, অনেকটা ঘাবড়ে যায়, মনে করে যে ওর বাসায় হয়তো বা চুরি হয়েছে।
ঠিক তখন সেখানে একটা লোককে দেখতে পায়। লোকটা হিরোইনকে দেখার সাথে সাথে অনেকটা ঘাবড়ে যায় এবং হিরোইনকে বলে, আর হিরোইন সাথে সাথে আমাদের হিরোকে কল করে আর ওকে বলে, তোমার বাবা আমাদের বাসায় এসেছে। হিরো এই কথা শোনার পর পাগলের মতো দৌড়ে বাসায় আসে, যেখানে দেখতে পায় ওর বাবা কান্না করতে করতে প্রায় অনেকটা ভেঙে পড়েছে। ওর কাছে ক্ষমা চাচ্ছে যে সে ওকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। সে এখন নিজের ভুলটা বুঝতে পারছে। সে বেশি কিছু চায় না, তার নাতিনটাকে একটু চোখে চোখে দেখতে চায়, একটু কোলে নিতে চায়, আদর করতে চায়। তখন আমাদের হিরো তাকে ডিরেক্টলি না করে দেয় যে তার সাথে ওর কোনো সম্পর্ক নেই, সে যেন নেক্সট টাইম ওর পরিবারের আশেপাশে না আসে। পরের দিন যখন আমাদের হিরোইন বাসায় আসে তখন ও দেখতে পায় যে হিরোর বাবা ঘরের মধ্যে কোনায় কানায় কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। এমন এমন জায়গায় ঘাটছিল যেখানে ওদের ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখা। ও তখন জিজ্ঞেস করলে লোকটা অনেকটা রেগে যায় আর হিরোইনকে বলে, আমি বেশি কিছু চাই না, আমার ছেলের মৃত্যুর পর ওর পেনশনের যে টাকাগুলো পেয়েছে সেই টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি আর তোমাদের মাঝে আসবো না। তখন হিরোইন অনেকটা ইমোশনাল হয়ে পড়ে যে এত বছর পর আপনি আপনার ছেলের কাছে ফিরেছেন, নাতির জন্য কান্না করেছেন, তার পিছনে এই মতলব ছিল। তখন লোকটা অনেকটা রেগে ওর দিকে কিছু একটা ছুঁড়ে মারে। হিরো মাঝখানে চলে আসে এবং ওর গাল কেটে যায়। ওর বাবার নামে পুলিশে কমপ্লেন করতে গেলে ওর ভাইয়ের বন্ধুর কাছ থেকে ও জানতে পারে ছোটবেলায় ওর বাবা ওর ভাইকে অনেক বেশি টর্চার করত, এমনকি ওর উপরেও টর্চার করবে বলে ওর ভাইকে ব্ল্যাকমেল করত। ওর ভাই এই বিষয়টা সহ্য করতে পারে না এবং হিরোকে সেফ রাখার জন্য ওকে অনাথ আশ্রমে দিয়ে আসে এবং প্রতিনিয়ত ওর বাবার হাতে টর্চার হতে থাকে। ওর ভাইয়ের কিছু ফটো হিরোকে দেখানো হয় যেখানে ওর ভাইয়ের পিঠের মধ্যে অনেক পরিমাণ দাগ ছিল। হিরো অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তখন ওই লোকটা আরও বলে যে তোমার ভাই তোমাকে অনেক বেশি ভালোবাসতো, তুমি যে অনাথ আশ্রমে ছিলে তোমার ভাই প্রতিদিন যাই হয়ে যাক না কেন একবার হলেও তোমাকে দূর থেকে দেখতে যেত, এমনকি তোমার কাছে গিয়ে তোমাকে জড়িয়ে না ধরতে পেরে, তোমার সাথে কথা না বলতে পেরে আমাদের কাছে বসে অনেক কান্না করতো। তোমার ভাই চাইতো না যে তুমি ঠিক একই জিনিস সাফার করো যা ও সাফার করে আসছে। ওর বাবা অনেক বেশি আকাম কুকাম করতো, নানান ঘরে গিয়ে চুরি করতো, মানুষদের সাথে খারাপ ব্যবহার করতো, যার জন্য তার নামে অনেক বেশি কমপ্লেন আসে এবং তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়। কিন্তু যখন তোমার ভাই জানতে পারে যে সে জেল থেকে রেহাই পাচ্ছে তখন সে হয়তোবা তোমাকে ডেকে সবকিছু বলতে চেয়েছিল। তখন হিরোর মনে পড়ে আসলে ওর ভাই মৃত্যুর আগ মুহূর্তে ওকে কল দিয়েছিল এবং বলেছিল সে অনেক কিছু হিরোকে জানাতে চায়, এতে হয়তোবা হিরো ওর ভাইকে মাফ করে দিবে। বর্তমানে হিরো অনেক বেশি কান্না করতে থাকে আর আফসোস করতে থাকে, কারণ ওর ভাইয়ের সিচুয়েশনটা ভালোভাবেই বুঝতে পেরেছে। ও অনেকটা কান্না করে আর অনেকটা আফসোস করে, কারণ ও ওর ভাইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। ও ওর বাবার সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করেছো? তোমার জন্য আজ আমি আমার বড় ভাইকে হারিয়েছি, আমার মাকে হারিয়েছি। তখন ওর বাবা বলে, আরে দূর, রাখ তোর এইসব কথা, আমার বেশি কিছু চাই না, তুই শুধুমাত্র ওর রিটায়ারমেন্ট পেনশনের টাকা আমাকে দিয়ে দে, এতে আমি আর তোর লাইফে ইন্টারফেয়ার করবো না বা উজুরও কোনো ক্ষতি করব না। এমন কথা শুনে হিরো অনেকটা রেগে যায় এবং ওর বাপকে ধমকি দিয়ে বলে, নেক্সট টাইম তোকে যদি আমি আমার উজুর আশেপাশে দেখেছি তখন তুই আমার খারাপ রূপটা দেখতে পাবি, আর আমার মার এবং ভাইয়ের মৃত্যুর কারণে তোকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। যাই হোক, ওর বাবার 15-20 বছরের জেল হয়ে যায় ফ্যামিলিকে টর্চার করার কারণে। এদিকে হিরোইন ওর কোম্পানিতে অনেক বেশি হার্ডওয়ার্ক করে এবং ওর প্রজেক্টটা সফল হয়। ওদের কোম্পানির অনেক বেশি প্রফিট হয়, যার কারণে ওদেরকে একটা ইন্টারভিউতে আনা হয় যেখানে হিরোইন, হিরো এবং হাম ছিল। হিরোইনকে জিজ্ঞেস করা হয় যে আপনার এত হার্ডওয়ার্কের পিছনের রহস্যটা বলুন, বা কেনই বা আপনি এই প্রজেক্টটা এত ইজিলি কমপ্লিট করতে পেরেছেন। তখন হিরোইন বলে, এইটা ইজি ছিল না যদি আমাদের পাশে হাম না থাকতো। হাম এমন একটা টিম লিডার যে কিনা তার টিমমেটদেরকে এত ভালোভাবে গাইড করে এবং সাহায্য করে, সে পাশে থাকলে যে কেউই ইজিলি প্রজেক্ট কমপ্লিট করতে পারবে। তাছাড়া সারাদিন কাজ করার পর বাসায় গিয়ে কারোর কাছে সারাদিনের অভিযোগ, নিজের দুঃখ কষ্ট সবকিছু শেয়ার করতে পারা এবং সান্ত্বনা পাওয়া, এটা আমার জন্য অনেক ছিল। তার কারণেই আমি এত দ্রুত কাজে ফোকাস করতে পেরেছি এবং নিজের লাইফে এত তাড়াতাড়ি এগোতে পেরেছি। একথা শুনে হিরো বুঝতে পারে হিরোইন ওর কথা বলছে। দুজনেই খুশি ছিল কারণ দুজনেরই হিরোইন প্রশংসা করেছে। তখন হিরোকে জিজ্ঞেস করা হয় যে আপনার ফটোগ্রাফির পিছনে কিছু কথা বলুন। তখন হিরো বলে, আমি ছোটবেলা থেকে এই ফটোগ্রাফি পছন্দ করতাম, কিন্তু একটা সময় আমি হার মেনে ফটোগ্রাফি ছেড়ে দেই, কিন্তু কেউ একজন আমাকে মোটিভেট করে এবং আবারও ফটোগ্রাফি করার কথা বলে। আমার মনে হয় ফটোগ্রাফি তখনই সুন্দর যদি তুমি সেই সৌন্দর্য কারোর সাথে শেয়ার করতে পারো। হিরোইনও বুঝতে পারে হিরো ওর কথা বলছে। এখানে হিরোইন হিরোর দিকে তাকিয়েছিল আর হিরো হিরোইনের দিকে তাকিয়েছিল। ওদের তাকানোটা কোনো স্বাভাবিক ছিল না।
যে জিনিসটা হাম খেয়াল করে। ওর মনটা খারাপ হয়ে যায়। এদিকে হিরোইনের বাসায় এসে দেখতে পায় ওর ঘরের অবস্থা অনেকটা বাজে। হিরোইন কাজের এত প্রেশারে ঘর গুছিয়ে রাখতে পারছে না। ও সেই সব কিছু ক্লিন করে এবং ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে হিরোইন যখন ঘরে আসে তখন ও পুরো ঘর গোছানো দেখতে পায়। ও বুঝতে পারে হিরো সেখানে এসেছিল, এমনকি ওর জন্য খাবারও রান্না করে গেছে। ও প্রতিটা মুহূর্ত হিরোকে মিস করতে থাকে। যেমন প্রতিদিন সকালবেলা ওর সব জিনিসপত্র গুছিয়ে দেওয়া, অফিসে যাওয়ার আগে ওর জন্য খাবার তৈরি করা, পুজোর খেয়াল রাখা। এতে ওর জন্য অনেকটা সাহায্য হতো, প্রেশার কমতো। এমনকি রাত্রিবেলা ও বাসায় এসে হিরোর কাছে সব কিছু শেয়ার করতো, অন্যরকম একটা শান্তি পেত। বাট বর্তমানে ওর ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। হিরো না থাকায় ও অনেকটা শূন্যতা ফিল করছে। অন্যদিকে হিরোকে দেখানো হয় যে কিনা প্রতি মুহূর্ত উজুর কথা ভাবছে এবং হিরোইনের কথা ভাবছে। ওর ছোটোখাটো সব কিছুর খেয়াল রাখা, ওকে শাসন করা, এমনকি উজু এবং হিরোইনের সাথে একটা ফ্যামিলির যে ফিলিংসটা রয়েছে সেটা ফিল করা। এতে ও একটা আসক্ত হয়ে গেছে। এখন হিরোইনকে ছাড়া ওর লাইফেও কেমন যেন একটা শূন্যতা ফিল হচ্ছে। কারণ ও সবসময় ছোটবেলা থেকে বড় হয়েছে অনাথ আশ্রমে, সেখানে পরিবার পায়নি, তেমন কাউকে পায়নি। বাট বর্তমানে ও পুরো লাইফের মধ্যে একটা পরিবার পেয়েছে, গুজু এবং হিরোইন। ওদের মায়া ওকে অন্যরকম একটা জ্বালাতন করছে। দুজনেই দুজনের লাইফে না চাইতেও এগিয়ে যাচ্ছে, কিন্তু একে অপরকে অনেকটা মিস করছে। কারোই সাহস হচ্ছে না একে অপরকে এই সব কিছু শেয়ার করার। এইদিকে আমাদের হিরোইন হামের সাথে প্রমিস করার সেই ডেটে এসেছিল। সারাটা দিন ও হামের সাথে কাটায়, যেখানে হাম ওকে অনাথ আশ্রমে নিয়ে যায়, যেখানে ও পড়াশোনা করেছে বা বড় হয়েছে। হিরোইন এখানে এসে হিরোর কথা ভাবে যে ও কতটাই না কষ্ট করেছে, সারাটা জীবন একা থেকেছে। হিরোকে বলেছিল ওর লাইফে প্রথম একজন যে কিনা ওর কেয়ার করেছে। হাম হয়তো বা ওর ফ্যামিলি পেয়েছে, কাউকে পেয়েছে, বাট ঠিক না, এমন কিছুই পায়নি। ওর লাইফে অনেকটা সফর করেছে, অনেকটা কষ্ট করেছে, দেন ওর স্কিল দিয়ে ও এতটুকু এসেছে। তাছাড়া হিরো ওকে অনেক বেশি ভালোবাসে, যা ও এখন অনেকটা বুঝতে পারে। ঠিক তখন সেখানে বৃষ্টি হতে শুরু করে আর ওর হিরোর কথা মনে পড়ে। হিরোর সাথে কাটানো সেই সকল মুহূর্ত ও কল্পনা করতে থাকে। হামুকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি সারাটা দিন মনে হচ্ছে কোথাও হারিয়ে আছো, আমাকে বলো, তুমি কি কোথাও কোনো কিছু নিয়ে টেনশনে আছো? অন্যদিকে আমরা হিরোকে দেখতে পাই যে কিনা এয়ারপোর্টে এসেছিল ওর ডিরেক্টরকে এগিয়ে দেওয়ার জন্য। হিরোইনের বান্ধবী হিরোইনকে কল করে বলে, চিকনাকে দেখলাম এয়ারপোর্টের দিকে যাচ্ছে, ও হয়তোবা কোরিয়া ছেড়ে কোথাও চলে যাচ্ছে। এই তোর শেষ সুযোগ, তুই যদি তাকে ভালোবাসিস এখনই ওর কাছে যা, ওকে বাধা দে, আর না হয় তুই ওকে হয়তোবা হারিয়ে ফেলবি। হিরোইন হঠাৎ এমন কথা শুনে না আর নিজেকে আটকে রাখতে পারে না। ও হামকে সরি বলে ও অন্য কাউকে ভালোবাসে। হাম ও বিষয়টা বুঝতে পারে ও কার কথা বলছে। হিরোইন ছুটে পড়ে হিরোর জন্য। ও দৌড়ে এয়ারপোর্টে চলে আসে এবং হিরোকে দেখার সাথে সাথে অনেকটা ইমোশনাল হয়ে বলে, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তুমি কি মনে করো তুমি একাই এতিম? আমি কি এতিম না? আমার কি কেউ আছে তুমি ছাড়া? আমাকে ছেড়ে যাওয়াটাই কি তোমার ভালোবাসা? এইসব কথা শুনে হিরো অনেকটা অবাক হয়ে যায় যে হিরোইন হঠাৎ এমন করে কেন কথা বলছে। তখন ও হিরোইনকে বলে, আসলে আমি আমার ডিরেক্টরকে আগিয়ে দিতে এসেছি, আমি কোথাও যাচ্ছি না, আর তোমাকে ছেড়ে আমি কোথায় বা যাবো? এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউই বা আছে। যাই হোক, এখানে ইমোশনাল টাইপের একটু ড্রামা হয়ে যায়। এখানে হিরো আর কিছু বলার আগেই হিরোইন ওকে চুমু দিয়ে বসে। তখন হিরো ওর মাথাটা ধরে থপ করে একটা চুমা লাগায় দেয়। ইয়ে উজুকে নিয়ে ওরা ওদের অ্যাপার্টমেন্টের সামনে যায়। তখন অ্যাপার্টমেন্টের প্রায় অনেকেই বাহিরে ছিল। হিরো সবার সামনে চিৎকার করে বলে, কিম আর ও এখন থেকে নতুন জীবনে শুরু করছে। সবাই ওদেরকে কংগ্রাচুলেশন জানায় আর ওদের জন্য অনেক অনেক দোয়া করে। এখানে কিউট উজু নিজের কিউটনেস দিয়ে আমাদেরকে পাগল করছিল। এখানে হিরোইন অনেকটা লজ্জা পায়। হিরোকে বলে, আমি চাই পুরো দুনিয়া জানুক আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হিরোইন বলে, আমাদের ক্যারিয়ারের উপর থেকে আমাদের ফোকাস যেন নষ্ট না হয়, এটাও খেয়াল রাখতে হবে। এই বলে ও হিরোকে একটা চুমু করে। যাই হোক, ওরা দুইজন যেহেতু নতুন কাপল, যখনই ওরা দুজন একটু রোমান্টিক মুহূর্তে আসে তখনই উজু মাঝখানে চলে আসে। এইদিকে কোরিয়ার মধ্যে একটা নিয়ম ছিল যে বাচ্চার বাবা মা যদি মারা যায়, তাকে যদি কেউ পালক নিতে চায় বা তাকে কেউ যদি পালতে চায়, তাকে কোডে প্রুফ করতে হবে সে বাচ্চাকে আসলেও পালতে পারবে বা বাচ্চার দেখাশোনা আসলেও করতে পারবে, লাইক এমন কিছু একটা। আর না হয় বাচ্চাকে তারা অনাথ আশ্রম বা অন্য কোথাও নিয়ে যায়। হিরোইন অনেকটা টেনশনে ছিল যে ও যেন কোডে প্রমাণ করতে পারে এবং উজুকে ওর সাথেই রাখতে পারে। হিরো ওর সাহায্য করে, ঘরের মধ্যে সব কিছুর মধ্যে সেফটি অ্যাড করে, কোনাগুলা ঠিকভাবে রবার দিয়ে কভার করে দেয়, এমনকি সিঁড়িগুলা ব্লক করে দেয় যেন উজু সিঁড়ি দিয়ে পড়ে না যায়, লাইক এমন অনেক কিছু। দেন কোর্ট থেকে একজনকে পাঠানো হয় ওদের ঘর চেক করার জন্য। এমনকি আশেপাশের সবাইকে জিজ্ঞেস করা হয় যে হিরোইন এবং হিরো
উজুর কতটুকু খেয়াল রাখে বা কখনো উজুর উপর ওরা নির্যাতন করেছে কিনা, লাইক এমন অনেক কিছু তারা চেক করে এবং ফাইনালি কোর্ট থেকে ওদেরকে পারমিশন দেওয়া হয় উজুকে ওদের সাথে রাখার জন্য। হিরোইন অনেক খুশি হয়ে যায়, এতে হিরোইন এবং অ্যাপার্টমেন্টের সবাই অনেক বেশি খুশি হয়। এইদিকে হাম হিরোইনকে বলে, আমি কিছুদিনের জন্য আমেরিকা যাচ্ছি, আমি আশা করি আমাদের বন্ধুত্ব সবসময় এরকমই থাকবে। তখন হিরোইন বলে, আমি কি পাগল, তোমার মতো এত কেয়ারিং ভালো বন্ধু আমি কখনোই হারাতে চাই না। যাই হোক, এরপরে আমরা একটা ইভেন্টের সিন দেখতে পাই যেখানে সবাই অনেক খুশি ছিল আর হিরো হিরোইনের আপন কাছের আশেপাশের সবাই এসেছিল। সবাই অনেকটা হ্যাপি ছিল। উজুর বার্থডে ছিল আজ, যেখানে উজু কেক কাটে এবং ওদের সাথে একটা ফটো তুলে। এদিকে আমরা রাতের সিন দেখতে পাই যেখানে উজু এখন অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে। ও এখন আর হিরোইনের সাথে ঘুমানোর জন্য জিদ করে না, ও নিজে আলাদা রুমে ঘুমায় যেন হিরো হিরোইন একে অপরের সাথে কিছু মুহূর্ত কাটাতে পারে। ব্যাস, এই সাথে এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো আপনারা বলুন আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বাচ্চাটা আপনাদের কাছে কেমন লেগেছে। বাচ্চারা তো অনেক বেশি কিউট, গল্পটা খুব মজার ছিল। সো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম, বাই বাই।